আসসালামু আলাইকুম। গল্প কথা পাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো ইলমা বেহরোজের একটি উপন্যাস আমি পদ্মজা। দ্বিতীয় খণ্ড, প্রথম পর্ব। ১৯৯৬ সাল। ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাছের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেল রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে। আপামনি। মিষ্টি রোদের কোমল ছোঁয়ায় ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমের আড়মোড়া ভাঙতে ভাঙতে লেপের ওম ছেড়ে উঠে বসল। দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মজা। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চওড়া পিঠের ওপরে সাপের মতন দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকল, পদ্মবতী। পদ্মজা ফিরে না তাকিয়েই জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখ ঘুমট করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি। বুড়ো হয়ে গেছি তো। ওপাশ থেকে আর সাড়া আসলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে। তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ায়। ৯ বছরের মনা এখন ১৪ বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মনা নতজান হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উল্টিয়ে তাকে পদ্মজাকে দেখল একবার। এরপর আবার চোখ নামিয়ে নিয়ে বলল, অনেক দিন খাই না আপামনি, একটাই, খেতে দাও না। মনা চাইলে লুকিয়েই খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করল, পান কে দিয়েছে? আবার সাথে পানের কৌটাও? আব্বা আসছিল, ভীতু কণ্ঠে বলল মনা। কখন? ভোরবেলা। বাসায় আসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি, তাই না? মনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য। পদ্মজা আর কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি? কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকলো। পদ্মজা থমকে উঠল। বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবুও ফেল করলি কি করে? মনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি, পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল। কেন পড়িসনি? সেদিন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি ২ তলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখছিলি, তাই তো? মনা বাধ্যের মতো মাথা নাড়ল। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতেই পারল না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল পদ্মজা। এখন মনা ৫ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল। শোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসল। পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা, উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল।
আমির হতভম্ব হয়ে গেল। 2 পা এগোতে প্রাপ্তবয়স্ক নারীর রিনরিনে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছিলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছে একদম। আমির কিছু বলল না। সে পদচার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদচা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজল। এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল। বলল, এভাবে সঙের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই টেলিফোন বেজে উঠল। পদচা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতে হবে। এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি টেলিফোন রেখে পদচাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদচা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো। গরুর মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদচার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদচা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চিনে। আজ মনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদচা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা, যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত। পদচা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিম শীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডায় জ্বলছে। তার পরনে বোরকা, মুখে নিকাব। রোকেয়া হলের ক ভবনে এসে জানতে পারল যার খোঁজে সে এসেছে সে নেই। চারিদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি। রোকেয়া হলে এই নিয়ে অনেকবার এসেছে সে। পদচা ক ভবনের নিচতলায় শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি শুকনো একটা শব্দ কানে ভেসে আসে। পদচা থমকে দাঁড়ালো। 2 পা পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হয়েছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদচার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই পদচা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা। 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয় কাঁপছে। পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবে বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ মেয়েটা চিনতে পারল। অস্ফুটভাবে ডাকল, পদ্ম আপা। এরপর বলল, পদ্ম আপা, আমি মিঠি। পদ্ম আপা, ও ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, এরে ঘাড়ে উঠা, এই আপনি সরেন, মাঝে হাত ঢুকাবেন না, বিরক্ত করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো, মা জাতিকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছ, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপীও করছো। এই ফুট এখান থেকে, নীতি কথা শোনাতে আসছে। ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও। নারীকে নারী রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতের দাঁত কামড়ে বলল, আর একটা
আরেকটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেব। কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না। তার আগে পদ্মজার 5 আঙুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দেয়। অর্জুন কোঁকে উঠল, অন্ডকোষে 2 হাত রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজা দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথায় লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিচে ফেলে। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে। অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খুলে। ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। তবুও দমে থাকেনি। পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞতা হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো, পদ্মজার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করল, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, আর হলে 2য় তলায় থাকার কথা, এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়দিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল। অমনি চলে এসেছো? কয়দিন আগে 3য় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখোনি? শোনোনি? এরপরও এদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়েও উপায় নেই। পদ্মজা আর কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, আর এসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে, সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব। তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি, থামানোর চেষ্টাও করেছি। 1 জন 2 জন থামে, আরও 10 জন বাড়ে। এইবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80% আসতো না। অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজে মেয়েরা এত দুর্বল? তাদের দেহে লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়দিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি। আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের মেট্রিক পরীক্ষার 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5-2 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না? বেশ সাহসী মেয়েটা। ওর মতো আরও কয়টা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন। দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি, ওর সাথে থেকো। কখনো কথা হয়নি। এখন তো ক্যাম্পাসেই বোধ হয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্ম আপা? পদ্মজা তাকালো।
মিঠি পদজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরের শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটা কম, সে জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল। এরপর বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা, আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব। পদ্মজা হেসে বলল, ফিরব, দ্রুতই ফিরব। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতে আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাচ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম, ঠান্ডা বাতাস। সূর্যের আলোয় একদমই তেজ নেই, যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশ পানে তাকিয়ে 3টা প্রিয় মুখকে খোঁজে। চোখ দুটি টলটল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মজা কাছ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। নিস্তব্ধ বিকেলে ঘন কুয়াশায় ঢেকে আছে আনন্দপুরের আটপাড়া। সে নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা দুটি পা দৌড়ে ঢুকে মোড়ল বাড়ি। পায়ের নূপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা। শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে। বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল, বড় আম্মা, ও বড় আম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে। মুখের বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়ছে? আপার চিঠি। পূর্ণার হাতের খামটা দেখিয়ে বলল। আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘোমটা টানা। ষোড়শী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই। সবার চেয়ে আলাদা হয়েছে, খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারা দিন বনবাদারে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলছে আপা? চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলছে মাঘ মাসের 19 তারিখ আসছে, অনেক দিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বলল, আইসি, বিকেল তো হয়েই গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে। 2 হাতে ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো, আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরো করুণ স্বরে বললেন, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করেই বাসন্তী ঘরের দিকে যান। বুক দূর দূর কাঁপছে। পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি। 2 হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এ অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথায় ছেড়েই দিয়েছিলেন।
এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছে। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে। তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায়। ট্রাক খুলে সাদা কালো রঙের সেলর কামিজ দ্রুত পরে নেয়। হাতের ছুরি খুলতে গিয়ে কয়টা ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকেই দেরিতে এসেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীকে গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে। প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে, সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এখনই এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপাড়ে গেল। পূর্ণা মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। এই বুঝে পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছি, তার সাথে পদ্মজার রাগ করে 3 মাস চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগী আপা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপাড়ে ছুটে যায়। কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে। কপালের টিপ খুলে কলপাড়ের দেয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসেছে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আটকে উঠল। নূপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তুলে। এরকম নূপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ানোর সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল। নূপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা করে নিঃশ্বাস নিল। বিড়বিড় করে বলল, বাঁচা গেল। এরপর হাঁটুতে থুতুনি রেখে মিষ্টি করে হাসল। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ। পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছর খানিক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাখছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়াল। বাসন্তী বললেন, প্রাণ তোরে বলো, গিয়ে লাল রঙের দাগ দেওয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদচার জন্য হেমলতার ঘরটা গুছাচ্ছে। ইট পাথরের শহরের সবই কৃত্রিম। কৃত্রিমতা ছেড়ে ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকাবাঁকা বয়ে চলা নদী খাল, সবুজ শ্যামল মাঠের প্রাকৃতিক রূপ দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মিটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করল তার চোখে খুশির জল। সবে মাত্র অলন্তপুরের গঞ্জের সামনে ট্রলারে পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত হয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দিই। আমির আটকে উঠল, কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছি অনেকদিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাত পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমির দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ় তীক্ষ্ণ। 35 বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আজান পড়ছে। ট্রলার মোড়লবাড়ির ঘাটের ভিড়ে।
প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলা। ঝাঁকঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতর ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণা, প্রেমা, প্রান্ত ছুটে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজার প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণার জান ছেড়ে ডেকে উঠল, আপা। পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজার ভয় পেয়ে গেল। সাবধান করে, আস্তে পূর্ণা। বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে। এখনই অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিয়ে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করল, আপা, আমার আপা। পদ্মজার বুক বিশুদ্ধ ভালো লাগে ছেয়ে গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্য আবার প্রস্তুত হয়। তখন প্রেমা, প্রান্ত এসে জড়িয়ে ধরল। পদ্মজা টাল সামলাতে না পেরে সে সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকা আমির দুই হাতে দ্রুত পদ্মজাকে আঁকড়ে ধরে। তার ক্ষতি হলো। পদ্মজা চোখ খিচে ফেলে। যখন বুঝতে পারলো সে পড়েনি, তার ভাই বোনেরাও পড়ে যাননি, তখন চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ দেখে হাসল। এরপর সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা, প্রেমা হেঁচকি তুলে কাঁদছে। খুশিতে কেউ এভাবে কাঁদে? তবে পদ্মজার ভালো লাগছে। বাসন থেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা তার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পূর্ণা চোখের জল মুছতে মুছতে বলল, চলো। পদ্মজার সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছলছল চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার 6 মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছিলেন। ফেলে যান কিশোরী 2 মেয়ে, বউ এবং এক ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমি সাহায্য করতে চেয়েছিলেন। পদ্মজার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেরও কাজ করার উপায় ছিল না। এমতো অবস্থায় বাসন্তী চাইলেই ফেলে চলে যেতে পারতেন, তিনি যাননি। এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন, নকশি কাঁথা সেলাই করতে পারি আমি। শখে সেলাই করতাম। 2-3 জন পয়সা দিয়ে কিনতে চাইতো। টাকার দরকার ছিল না, তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথার গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক হয়ে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যান। একটা নকশি কাঁথা নিয়ে আসে, পদ্মজাকে দেখা। অসম্ভব সুন্দর হাতের কাজ। আমি নকশি কাঁথা দেখে মুগ্ধ হলো। সঙ্গে সঙ্গে বলল, বড় ভাইয়া যখনই ঢাকা যাবে নকশি কাঁথা দিয়ে দিবেন। শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক। আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে। এক কাজ করলেই তো পারেন, আরও 2-3 জনের নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন, তাহলে অনেকগুলি হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন। ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে। এই প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকে বাসন্তী 2 হাতে দিন রাত পরিশ্রম করছেন। পূর্ণাকে মেট্রিক অবধি পড়ালেন। প্রেমা, প্রান্তকে এখনও পড়াচ্ছেন। পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলছেন। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করল। এরপর বলল, কেমন আছেন আপনি? ভালো আছি মা। তুমি, জামাই বাবা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের চেয়ে শুকিয়ে আছেন। ত্বক ময়লা হয়েছে। নিজের যত্ন না ভুলে গিয়েছেন? বাসন্তী চোখ নামিয়ে হাসেন। এক হাতে নিজের মুখোশটি ছুঁয়ে বলল, সেই বয়স কি আর আছে? বিধবা মানুষ। পূর্ণা খুব জ্বালায়, তাই না? বাধ্য করে রঙিন শাড়ি পরতে, সাজতে। বাসন্তী চমকে তাকালেন। পদ্মজা হাসছে।
পূর্ণা মাথায় ব্যাগ নিয়ে পদজার পাশে এসে দাঁড়ালো। আহ্লাদে হয়ে অভিযোগ করলো, আপা তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছ? পদজা হাসি প্রশস্ত হয়, আমের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো, বলল, কে বলেছে? তোর ভাইয়া? পূর্ণা আমিরকে ভিঞ্চি কেটে পদজাকে বলল, হুম, আর কে বলবে? আপা আমি মুচি বিয়ে করবো না, আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্য বলল, মেট্রিক ফেল করা সিটি রে ধলা জামাই ভাঙ্গা করবো না। পূর্ণা কিরমির করে তাকালো। পদজা পূর্ণার গাল টেনে নিয়ে বলল, আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা হবে, অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, বাড়িতে চল। তারপর দুই হাতে দুই বোন ভাইকে জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখে সে। সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির ও পদ্মজা। এরপর রাজহাঁস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগের স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা? দাদু মরার পথে, চাষি আম্মা আত্মাগ্লাগ্নি, আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে। এবার অন্তত বাড়িতে আসিস, অনুরোধ রইল আমার। পদ্মজা তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসবো, আপনি নিশ্চিন্তে যান। অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া, বলল পদ্মজা। আলমগীর মগা চলে গেল। আমির পদ্মজাকে বলল, আমি যাব না, এবার যাওয়া উচিত, অনেক তো হলো, 4 বছর কেটেছে। ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে, তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না। ইসলামের সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ কর কষ্ট হয় পদ্মজা। সে তো আমারও হয়, কিন্তু আম্মার কথা খুব মনে পড়ে। আমার তো কোনো দোষ ছিল না, তবুও শাস্তি পাচ্ছেন। ছিল দোষ, যে আসল দোষী তার দেখা আজও পেলাম না, অথচ যিনি দোষী না তিনিই সবার চোখে দোষী। আম্মা সেদিন কেন ঘুমিয়ে পড়েছিলেন, এটাই আমার দোষ। জোর করে ঘুম আটকে রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। পথ আমিরের বাকি কথা পদজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরের দরজা খুলতে অদ্ভুত একটা অনুভূতি হয়। শিহরিত হয়ে কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব, নেই শুধু মা। পদজা ধীর পায়ে ঘরে ঢুকে। আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে গ্রান শুকে বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্নাটা আসে না অনেকদিন। কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সে তার আপাকে দেখছে। পদজা বারবার নাক টানছে। অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না, তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে? জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মনটা তো সেই 14-15 বছরেই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে।
কাঁদিস না, ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো। থামানোর চেষ্টা কর। থামছে না। তুই তো আরো কাঁদছিস। বেড়ে যাচ্ছে তো। পদজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়, চোখ বড় বড় করে তাকায়। পদজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে, হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল, থেমে গেছে। পদজার হাসি বেড়ে গেল, মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে। হাসির ঠেলায় চোখে জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না, থামাতে বললে আরো বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামতে পারছিল না। প্রেমা হেসে বিছানায় উঠে বসে, দুই পা ভাঁজ করে বসে বলল, বড় আপা, ছোট আপা নামাজ পড়ে না। পদজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কিরে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে কাচ কাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু এক ওয়াক্ত পড়িনি। আর আর প্রেমাকে আমি আমার, হ্যাঁ আমি চুরি দেইনি বলে। মিথ্যা বলবি না, কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে, সত্য স্বীকার কর। কিসের কাজ তোর? পড়ালেখা ছেড়েছিস 4 বছর, মেট্রিকটা আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি, তার মূল্য এভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল, আপা আমার দোষ কি? পূর্ণা পদজার কোমর জড়িয়ে ধরে, কিছুতেই যেতে দেবে না। পদজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকুতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন পড়বো, সত্যি বলছি। সত্যি তো? বলল পদজা। সত্যি। পদজা বিছানায় পা তুলে বসল। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখল, দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমির প্রান্তর সাথে ঘুমায়, পদজাকে তার বোনের সাথে ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই বোনকে নিয়ে শুয়ে পড়ে পদজা। কত কত গল্প তাদের। পদজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদজা আসলে কথার ঝুড়ি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনাও করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলল, ছোট আপা লজ্জা লেশ মাত্র নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলছি? তোর লজ্জা নেই? প্রেমা লজ্জায় জবুথবু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসল। প্রেমাকে বলল, লজ্জার কিছু নেই, অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হল। সে আবেগে আপ্লুত হয়ে পড়ল। নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ের মতো। ও আপা, জানো লিখন ভাইয়া এখানে শুটিং করতে আসছে, 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইল, কার বাড়ি?
চাঁদগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় টিনের বাড়ি। পদজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্রই তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়ে সে। এই তো মাস চারেক আগে পদজা পত্রিকা পড়তে বসেছিল। তৃতীয় পৃষ্ঠায় লিখন স্যার ছবির সাথে উপরের শিরোনাম দেখে বেশ অবাক হয় পদজা। শিরোনামে লেখা, লিখন স্যার পদ্মফুল। পদজা আগ্রহ নিয়ে প্রতিটি লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 তো পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন জানিয়েছেন, সে যখন আসবে। আমরা কি জানতে পারি কে সে, যদি দ্বিধা না থাকে? জানাতে তো আমার বাধা নেই। সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল। সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজও হয়। সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে। শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন স্যার সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তুলে ঢাকায়। এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী অবহেলা করেছে তা নিয়ে মানুষের কত কল্পনা জল্পনা, আলোচনা সমালোচনা। পদজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকল, ঘুমিয়ে গেলে আপা? না, তারপর বল, নিস্তরঙ্গ গলায় বলল পদ্মজা। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসছে কানে। রাত গভীর থেকে গভীরতর হয়েছে, তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা প্রেমার। পদজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। আজ এই পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।